এরা অসভ্য, এরা অ্যাবসলিউটলি অসভ্য, এরা পুরোপুরি মানে এরা সবাই অসভ্য, এদের মধ্যে কোনো সভ্যতার কোনো রেশপাত্র নেই। বহুদিন ধরেই আপনি দেখেছেন আমাদের সিএ আন্দোলনের সময় এদের মাসুদ ভাইরা যারা এখানে ছিল তারা আপনারা দেখেছেন যে কিভাবে ট্রেন চালিয়েছে। আপনি লালবাগ থেকে শুরু করে এখানে আপনার ইয়েতে ধুলাগড়ে কীভাবে বাস জ্বালিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। এরা অ্যাবসলিউটলি অসভ্য, বর্বর। বাংলাদেশে যতবার স্বাধীনতা এসছে 1947, 1952 আপনার ভাষা আন্দোলন, পরবর্তীকালে 71-এর স্বাধীনতা, যত রকম স্বাধীনতা এসছে, যত রকম ওদের মানে পরিবর্তন এসছে, প্রত্যেকবার ওদের একমাত্র টার্গেট হলো ওখানকার যারা নাকি ইয়েরা আছে, ওখানকার যারা সংখ্যালঘু তারা। বহুদিন আগে ওখানকার যারা সংখ্যালঘু তাদের দেশ ছেড়ে দেওয়া উচিত ছিল। তারা যখন দেশ ছাড়েনি তারা নিশ্চয়ই ওয়েট করছিল আজকের ঘটনা। এই ঘটনাটা 5 বছর আগে হতে পারতো, 5 বছর পরে হতে পারতো। এর আগে নেপাল চেঁচামেচি করেছিল, নেপাল দুদিন পর মানে পথে এসে গেছে। মালদ্বীপ করেছিল, মালদ্বীপ পথে এসে গেছে। শ্রীলঙ্কা এক সময় অ্যান্টি ইন্ডিয়া ছিল, পথে এসে গেছে। এরাও আজ নয় কাল এরা পথে আসবে। ফলে এরা 1-2 দিন চেঁচামেচি করছে, কালকে বিদ্যুৎ বন্ধ করে দিলে, কালকে ওষুধ বন্ধ করে দিলে, বা কালকে ওদের যারা পয়সাওয়ালা লোক যারা এখানে বাইপাসের দুধারে ডাক্তার দেখাতে আসে তাদের মেডিকেল ভিসাটা বন্ধ করে দিলে সবাই মোটামুটি লাইনে চলে আসবে। উনি কেন এতদিন আটকে রেখেছিলেন এই খালেদা জিয়াকে উনি কেন আটকে রেখেছিলেন? ফলে উনাকে দেখুন, শেখ হাসিনা এবং তার বাবা দুজনের কাউকে ক্লিন চিট দেওয়া যায় না। ওদের দেশে ডেমোক্রেসি মানে কারো হজম হওয়ার মতো নয়। দেখুন, ঘটনা হচ্ছে যে একদিন না একদিন পালাতেই হতো। কমপ্লিটলি একটা ডিক্টেটরশিপ আইন ছিল। হ্যাঁ, অ্যাপারেন্টলি যদিও মনে হতো যে এরা প্রো হিন্দু, কিন্তু বেসিক্যালি তা না। ওদের দুটো গ্রুপ আছে, একটি গ্রুপ মানে সরাসরি হিন্দু বিরোধী, আরেকজন ছদ্মবেশী হিন্দু বিরোধী। এরা ছিল ছদ্মবেশী হিন্দু বিরোধী, যাদের দেখে মনে হতো যে টেম্পোরারিলি এদের মানে এরা হিন্দুদের সমর্থনে আছে, লিটল বিট রক্ষা করেছিল বলা যায়। কিন্তু 2 বছর আগে দেখবেন যে 2021-এ যখন নাকি পুজোর সময় হিন্দুদের হত্যা করা হয়েছিল, তখন যারা হত্যা করেছিল তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন শেখ হাসিনা নেননি। ফলে উনি ছদ্মবেশী একজন নেত্রী, এবং অ্যাট দি সেম টাইম উনি ভীষণ ডিক্টেটর। মানে উনি নইলে এতগুলো ছেলেকে হত্যা করেছেন, এই করেছেন, তো দেশের মানুষের তো একটা ক্ষোভ থাকবেই ওনার এগেনস্টে। তো আজ নয় কাল ওনাকে পালাতেই হতো। ফলে যেটা পালিয়েছেন খুব স্বাভাবিক ঘটনা, এর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার পদত্যাগের অব্যবহিত পরেই আমরা দেখলাম হাসিনার সরকারি বাসভবনে, যে গণভবনে, রীতিমতো শুরু হয় লুটাতরাজ। রাজহাঁস থেকে ছাগল লুটের তালিকায় তো কিছুই বাদ রাখেননি তারা। আলমারি থেকে রীতিমতো বলা চলে একদম অন্তর্বাস পর্যন্ত নিয়ে গিয়েছেন। কি বলবেন? এরা অসভ্য, এরা অ্যাবসলিউটলি অসভ্য, এরা পুরোপুরি মানে এরা সবাই অসভ্য, এদের মধ্যে কোনো সভ্যতার কোনো রেশপাত্র নেই। বহুদিন ধরেই আপনি দেখেছেন আমাদের সিএ আন্দোলনের সময় এদের মাসুদ ভাইরা যারা এখানে ছিল তারা আপনারা দেখেছেন যে কিভাবে ট্রেন চালিয়েছে। আপনি লালবাগ থেকে শুরু করে এখানে আপনার ইয়েতে ধুলাগড়ে কীভাবে বাস জ্বালিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। এরা অ্যাবসলিউটলি অসভ্য, বর্বর। তো অসভ্য বর্বররা যে কাজ করে এরা সেই কাজ করেছে। যেমন এরা বর্বর, এরা অসভ্য, তেমন এদের যারা শাসক তারাও অসভ্য, তারাও বর্বর। ফলে তাদের যা কাজ তারা তাই করেছে। গণভবনের ভেতরে গিয়ে আমরা যে ছবি বারংবার সংবাদ মাধ্যম আমাদের সামনে তুলে ধরছে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বিভিন্ন জায়গাতে, যে গণভবনের ভিতরে গিয়ে সোজা হাসিনার বেডরুমে ঢুকে পড়েছিলেন কেউ কেউ, হাসিনার বিছানা দখল করে সেখানে আর শুয়ে ছবি তুলতেও বাদ রাখেননি। পায়ে স্নিকার্স পরে বিছানায় রাজার মতো শুয়ে পোজ দিতে দেখা যায় এক তরুণকে। কি বলবেন? না, এরা তো অসভ্য, আমি বলছিল। এরা এই কাজ আপনি কোনো ফ্রান্স, ইটালি বা ভারতবর্ষ বা কোনো সভ্য দেশ, আপনি এমনকি শ্রীলঙ্কাতেও বোধহয় এতটা খারাপ ছিল না অবস্থা। কিন্তু এরা তো অসভ্য, বর্বর। মানে যারা অসভ্য, শ্রীলঙ্কায় তো ভয়ঙ্কর ডিক্টেটর ছিল, তাদের উপর লোকে খেপে গেছে। কিন্তু এরা ভীষণ অসভ্য, এরা বর্বর। এর বেশি আর কিছু বলার নেই। সরকার বিরোধী আন্দোলনের আছিলায় বাংলাদেশে হামলা চলছে সংখ্যালঘুদের ওপরে, এমনই দাবি করলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠনের পক্ষ থেকে। দাবি করা হলো সে দেশের 29টি জেলায় সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে। অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ভাঙা হয়েছে মন্দিরও। কি বলবেন? দেখুন, বাংলাদেশে যতবার স্বাধীনতা এসছে 1947, 1952 আপনার ভাষা আন্দোলন, পরবর্তীকালে 71-এর স্বাধীনতা, যত রকম স্বাধীনতা এসছে, যত রকম ওদের মানে পরিবর্তন এসছে, প্রত্যেকবার ওদের একমাত্র টার্গেট হলো ওখানকার যারা নাকি ইয়েরা আছে, ওখানকার যারা সংখ্যালঘু তারা। কারণ ওরা বিশ্বাস করে যে মুসলমান ছাড়া আর কাউকে ওরা বাস করতে দেবে না, এবং পৃথিবীতে একমাত্র মুসলমানরাই বাস করবে। এই পৃথিবীতে মুসলমান ছাড়া বাকিরা বাস করবে না। ফলে যা হওয়ার তাই হয়েছে। এবং ওখানে মানে বহুদিন আগে ওখানকার যারা সংখ্যালঘু তাদের দেশ ছেড়ে দেওয়া উচিত ছিল। তারা যখন দেশ ছাড়েনি তারা নিশ্চয়ই ওয়েট করছিল আজকের ঘটনা। এই ঘটনাটা 5 বছর আগে হতে পারতো, 5 বছর পরে হতে পারতো। ওদের এটা মানে মানে একদম মানে ডিসিশন যে ওরা কোনো সংখ্যালঘুকে ওরা বাঁচতে দেবে না।
সংখ্যালঘু হয়ে, আইদার ওখানে কনভার্ট হতে হবে, নইলে দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশ ছেড়ে যখন চলে যায়নি তখন অত্যাচার সহ্য করতে হবে, এর মধ্যে কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। এটা সবাই জানে, সারা 1400 বছরের সারা পৃথিবীর ইতিহাসে এই জিনিস সবাই দেখেছে। সেখানে ওরা কোন আশায় ওখানে বসেছিল, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। একটা প্রশ্ন তো করতেই হয় যে এই যে শেখ হাসিনার ভারতে একটা আগমন, পাটনা হয়ে তিনি ভারতবর্ষে এলেন, কোথাও গিয়ে কি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দিল্লি কি ঠিক করলো? একদমই একদমই শেখ হাসিনা, আমরা এর আগে বহু মানুষকে আমরা জায়গা দিয়েছি, বহু মানুষ বিভিন্ন সময় পালিয়েছে, আমরা তাদের জায়গা দিয়েছি। হোয়াই নট শেখ হাসিনা? ঠিক আছে, এবার শেখ হাসিনা ঠিক করবেন উনি এখানে থাকবেন না অন্য কোথাও যান, আমাদের বিদেশ দপ্তর ঠিক করবেন তিনি কোথায় থাকবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে একদম সঠিক ডিসিশন, অন্য কোনো সিদ্ধান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একটা প্রশ্ন তো সুদীপ্তদা করতেই হয় যে যে শেখ হাসিনা, বাংলাদেশ আমাদের ভারতবর্ষের সাথে মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু এই প্রশ্নটা তো থেকেই যায় যে গতকাল উনি যে প্রথমেই দিল্লিতে এসে অজিত ডোভালের সঙ্গে দেখা করলেন, পরবর্তীকালে যে বিদেশ মন্ত্রকের সঙ্গে ওনার বৈঠক, এবং এই যে ভারতবর্ষে থাকা, পরবর্তীতে বাংলাদেশের সাথে ভারতবর্ষের মৈত্রীর সম্পর্ক স্থাপনে, এটা কি কোথাও একটা কাঁটা তারের জায়গা হয়ে যাচ্ছে? না দেখুন, ওনার সঙ্গে এতদিন তো একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের রেসপেক্টে উনি এখানে এসেছেন, উনি হয়তো ভারতবর্ষকে ওনার অবস্থান জানিয়েছেন, কারণ ওনাকে যদি থাকতে দিতে হয়, অ্যাসাইলাম দিতে হয় বা না দিতে হয়, প্রত্যেক ক্ষেত্রে ওনার অবস্থানটা ভারতবর্ষকে জানতে হবে। সেই জন্য উনি এখানকার যারা আধিকারিক আছে তাদের সঙ্গে উনি মিট করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এরা আজকে যারা ভারত বিরোধী কথাবার্তা বলছে, আপনি 3 থেকে 6 মাস খুব বেশি হলে দেখে নেবেন এদের সব বন্ধ হয়ে যাবে। এর আগে নেপাল চেঁচামেচি করেছিল, নেপাল দুদিন পর মানে পথে এসে গেছে। মালদ্বীপ করেছিল, মালদ্বীপ পথে এসে গেছে। শ্রীলঙ্কা এক সময় অ্যান্টি ইন্ডিয়া ছিল, পথে এসে গেছে। এরাও আজ নয় কাল এরা পথে আসবে। ফলে এরা 1-2 দিন চেঁচামেচি করছে, কালকে বিদ্যুৎ বন্ধ করে দিলে, কালকে ওষুধ বন্ধ করে দিলে, বা কালকে ওদের যারা পয়সাওয়ালা লোক যারা এখানে বাইপাসের দুধারে ডাক্তার দেখাতে আসে তাদের মেডিকেল ভিসাটা বন্ধ করে দিলে সবাই মোটামুটি লাইনে চলে আসবে। 3 থেকে 6 মাস পরপর করবে, তারপর ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বাংলাদেশের অশান্তির পেছনে কি পাকিস্তানের হাত? পাকিস্তানের কি আর সেই ক্ষমতা আছে আমি জানি না। তবে সবাই বলছে পাকিস্তান, চায়না এবং আমেরিকার পিছনে প্রত্যেকের কিছু না কিছু স্বার্থসিদ্ধি আছে, কিন্তু সেরকম কিছু হবে না। আপনি তো আফগানিস্তানে সবাই বলেছিল আফগানিস্তানে তালিবানরা আসার পর নাকি ভারতবর্ষের খুব অসুবিধা হয়ে যাবে, কিছুই হয়নি। ঠিক আছে, যেরকম চলছিল সেরকম চলছে, এবং ভারতবর্ষের পাকিস্তান বিপদে পড়েছে। তো কালকে বাংলাদেশ যদি এটা চলে আসে, আমার মনে হয় না মানে পাকিস্তানের খুব বেশি লাভ এতে হতে পারে, কারণ পাকিস্তান 3 দিক থেকে আমরা ঘিরে, বাংলাদেশকে আমরা ঘিরে ধরেছি। ফলে এখানে খুব বেশি কিছু হওয়ার খুব একটা চান্স নেই। আপনি যে আফগানিস্তানের প্রসঙ্গ তুললেন, সে প্রসঙ্গে বলে রাখি, এই যে শেখ হাসিনার এই যে পদত্যাগ, তার ফলে যে সমস্ত এক্সট্রিমিস্ট র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ রয়েছে এবং মৌলবাদী যে সমস্ত সংস্থা রয়েছে, তার ফলে বাংলাদেশের জন্য কি ভয়ঙ্কর দিন আসছে? দেখুন, বাংলাদেশে তো ভয়ঙ্কর দিন মানে সবসময় ছিল। ঠিক আছে, ওদের মাঝখানে ভালো সময় কিছুদিন এসেছিল শেখ হাসিনার সময়। শেখ হাসিনা কিছু আর্থিক উন্নতি করেছিল, কিন্তু আর্থিক উন্নতির সঙ্গে দেশে যে একটা ডেমোক্রেসি দরকার, দেশে যে একটা মানে সঠিক একটা মানে স্বাধীনতা দরকার মানুষের, সেটা উনি দেননি। উনি কেন এতদিন আটকে রেখেছিলেন এই খালেদা জিয়াকে উনি কেন আটকে রেখেছিলেন? ফলে উনাকে দেখুন, শেখ হাসিনা এবং তার বাবা দুজনের কাউকে ক্লিন চিট দেওয়া যায় না। শেখ মুজিব, যাকে নাকি বিবিসি সো কল্ড ওয়েস্টার্ন মিডিয়া যারা নাকি সেরা বাঙালি বলে মানে ইন্টারনেটে দিয়ে রেখেছে, শেখ মুজিব একজন বর্বর একটি লোক। শেখ মুজিব একটি মানে মানে খুনি, একটি ধর্ষক। শেখ মুজিব 46-এর দাঙ্গার সময় এখানে সুরাবর্দির সঙ্গে হাত মিলিয়ে বহু মেয়ের সর্বনাশ করেছেন, বহু লোককে খুন করেছে শেখ মুজিব। সেই লোকটা পরে ধান্দাবাজি করে ওই দেশে গিয়ে ওদের আওয়ামী লীগের যে প্রথম লিডার ছিল তাকে কীভাবে এলিমিনেট করে সেখানে ও প্রধানমন্ত্রী হয়ে গেছে, এবং ওই দেশের বঙ্গবন্ধু, দেশের পিতা এটসেট্রা হয়ে গেছে। অত্যন্ত খারাপ লোক ছিলেন শেখ মুজিব, এবং তার মেয়েও সেরকম ডিক্টেটর ছিলেন। কিন্তু একটা ঘটনা যে কিছু ডেভেলপমেন্ট গত 10-12 বছর মেট্রো রেল, পোর্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রি এটসেট্রা কিছু ডেভেলপমেন্ট করেছিলেন, কিন্তু এট দি সেম টাইম এর জন্য আপনি দেশের ডেমোক্রেসি অ্যাবসলিউটলি বন্ধ করতে পারেন না। কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশ যে ধরনের দেশ, ওখানকার মানুষরা যতটা অসভ্য, ওখানকার মানুষরা যতটা বর্বর, ওখানে ডেমোক্রেটিক্যালি কারো পক্ষেই সরকার চালানো সম্ভব না। সেই জন্যই হয়তো ওখানে ডেমোক্রেসিকে চেপে রেখে দিয়ে দেওয়া হয়েছিল। আই ডোন্ট নো, বাট ওদের দেশে ডেমোক্রেসি মানে কারো হজম হওয়ার মতো নয়। কিন্তু শেখ হাসিনা বা তার বাবাকে কিঞ্চিত দেওয়া যায় না। হাসিনার পলায়ন, খালেদার মুক্তি কিভাবে দেখছেন? না, খালেদার মুক্তি দেখুন, খালেদা একটা এক্স প্রাইম মিনিস্টার ছিল, তাকে কেন জেলে ঢুকিয়েছে কি ব্যাপার ভগবান জানে। এবং মানে দেশে তো আমি বলছি, দেখুন খালেদা জিয়াকে আটকে রেখেছিল বলেই ওই দেশে ভোট হয়নি। ওরা পাল্টা চাল দিয়েছে, ওরা মানুষকে কনভিন্স করতে বাধ্য, মানে কনভিন্স করেছে যে ওদের দেশে ডেমোক্রেসি নেই, যার ফলে আজকে সারা দেশের লোক নেমে গেল।
খালেদা জিয়াকে তো ছাড়তেই হতো, আজ নয় কাল খালেদা জিয়াকে ছাড়তেই হতো। মানে ডিক্টেটরশিপের তো একটা লিমিট আছে। ও বিরোধী সব নেতাদের ধরে 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 জেলে ঢুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, সেটা আজকে, এবং আজকে আমি বলছি হাসিনার পতন সময়ের অপেক্ষা ছিল, 5 বছর আগে হতো আজ, কিংবা 5 বছর পর। এইরকম একটা শাসক থাকতে পারে না একটা দেশে। একটা প্রশ্ন তো করতেই হয়, শুধু তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই যে সরকারের পতন, বলা চলে একদম শেখ হাসিনার যে পদত্যাগ, তারপরেই তার গণভবনে ঢুকে যেভাবে বিক্ষোভকারীরা ঢুকে যেভাবে তাণ্ডব একটা চলে, সেই চিত্র আমাদের সামনে এসেছে। এরপরে আমরা দেখলাম জম্মু কাশ্মীরের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে, অ্যাকচুয়ালি তিনি কোথাও গিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করছেন সেই সুইমিং পুলের ছবি দিয়েছে। কোথাও গিয়ে গণকল্যাণ ভবনেও কি এরকম একটা সুইমিং পুল রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে পোস্ট করছেন অনেক মৌলবাদী সংস্থা থেকে, যে এখন বোধহয় টেকেন ফর গ্রান্টেড, বৃহত্তর শক্তিকে টেকেন ফর গ্রান্টেড না নেওয়াই বোধহয় সব থেকে বেটার হবে ভারতবর্ষের জন্য। কি বলবেন? দেখুন, কাশ্মীরে রাজত্ব চলেছে তিন থেকে চারটা জেনারেশন। মেহবুবা মুফতির দিদিকে এরা নিজেরাই কিডন্যাপ করিয়েছিল। কিডন্যাপ করিয়ে 1990 সালে, তখন আমরা 11-11-এ পড়তাম, 1990 সালে তখন থেকে এরা এই বদমাইশি শুরু করেন। ভিপি সিং একটা ক্রিমিনাল ছিল, যে আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিল। আনফর্চুনেটলি পরে তাকে আমরা বুঝতে পেরে আমাদের মানে আমরা ফেলে দিই তাকে। এবং সেই সময় ভিপি সিং এর হাত ধরে এই এরা কতগুলো সেই সময় থেকে রাজত্ব করে আসছে। বহু লোককে এরা খুন করেছে। এই মেহবুবা মুফতি এরা পুরো পরিবার ভিত্তিক খুনি এরা। তারপরে এই ফারুক আব্দুল্লাহ, এরা পারিবারিকভাবে খুনি। তো ঘটনা হচ্ছে যে এবার তারা তাদের বাড়িতে কিন্তু এই ধরনের ফুর্তির জিনিস ছিল, বিভিন্ন ফুর্তির জিনিস, যেমন এই সুইমিং পুল টুল ছিল। তাই তারা সন্দেহ করছেন যে প্রধানমন্ত্রীর বাড়িতে ইত্যাদি আছে নাকি। আমাদের প্রধানমন্ত্রী কোনো ফিক্স না, এটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে ডেমোক্রেটিক্যালি সরকার চেঞ্জ হয়। ইন্দিরা গান্ধী একসময় তানাশাহি চালিয়েছিলেন ইন্দিরা গান্ধীর পর, কিন্তু ইন্দিরা গান্ধীকে তার সেই জন্য কেউ মানে ফাঁসিও দেননি, কিছুই করেনি। ফলে ওরা ওদের আয়নায় যদি আমাদের দেখে তাহলে তো ঠিক না। ওদের 57টা দেশের কোথাও ডেমোক্রেসি নেই, ফলে ওদের সঙ্গে আমাদের তুলনাই চলে না। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সমাজ মাধ্যমে দুটো চিত্র ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে ছাত্রলীগের যে ছাত্ররা যে আন্দোলন করছে, তারা কোথাও গিয়ে মন্দিরকে সুরক্ষা করছে, এই ছবিটা আসছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের বাড়িঘর জ্বালানো হচ্ছে। পশ্চিমবাংলার বাঙালি কোন ছবিটাকে ধারণ করবে? দেখুন, ওই একটা দুটো ছবি ওরা মার্কেটিং এর জন্য দিচ্ছেন। ওভারঅল ওখানকার 1 কোটি মুসলমানের অবস্থা, এই হিন্দুর অবস্থা খুব খারাপ। তাদের আজ নয় কাল তাদের ওই দেশ ছাড়তে হবে, সোজা কথা বলছি। তারা কি আশায় এখনো ওই দেশে পড়ে আছে জানি না। বহুবার তারা দেশ ছাড়ার সুযোগ পেয়েছে, তবুও তারা মাটি আঁকড়ে পড়ে আছে। আইদার তাদের দেশ ছেড়ে বেরিয়ে আসতে হবে, নইলে তাদের কিন্তু একদিন না একদিন তাদের মানে ওদের হাতে তাদের বা তাদের ছেলে মেয়েদের হত্যা হতে হবে, কিংবা তাদের ধর্ম পরিবর্তন করতে হবে। ফলে আমি বলছি, এছাড়া ওদের কাছে আর কোনো অপশন নেই। অত্যাচার ওখানে চলছে, ভয়ঙ্কর অত্যাচার চলছে। সবকটা ছবি এখানে আসছে না, ইন্টারনেট বন্ধ টন্ধ ইত্যাদি বলে, এবং আসছে কেন, বহুদিন ধরেই চলছে। আপনারা জানেন 21 সালেও কিভাবে আমাদের মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, ওদের একটা ধর্মগ্রন্থ রাখা হয়েছিল আমাদের মানে এক দেবতার পায়ের কাছে, তারপর ধরে ধরে কুপিয়ে কাটা হয়েছে মানুষকে, যেভাবে পাঠা চাকলকে কাটে। তো ওরা মানুষ না, দেখুন বাংলাদেশিরা মানুষ না, বাংলাদেশিরা বর্বর। আমি একদম সোজা কথায় বলছি। তো ওখানকার সংখ্যালঘুদের, অর্থাৎ হিন্দুদের ওখান থেকে বা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তাদের ওই দেশ থেকে আজ নয় কাল বেরিয়ে আসতে হবে, এবং ভারতবর্ষকে জেল থেকে মুক্ত কয়েকশো বন্দী, বাংলার কাঁটাতারহীন সীমান্তে বাড়ছে আতঙ্ক। দেখুন, একটা কথা বলছি, ওখানে যারা জেলে আছে এবং জেলের বাইরে আছে সবার এক ক্যারেক্টার। বাংলাদেশে যারা জেলে আছে তারাও যেমন, যারা জেলের বাইরে আছে তারাও তেমন। ফলে নতুন করে কোনো রকম জেল থেকে এই লোকগুলো বেরোলে যে নতুন করে অবস্থা খুব খারাপ হবে তা নয়। ও অত্যন্ত বর্বর টাইপের একটি মানে কমিউনিটি আর কি। এ প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন সুদীপ্ত আপনাকে, এই যে মৌল একটা ধর্মীয় সন্ত্রাস, একদম সাম্প্রদায়িকতার যে ইতিহাস, সে প্রসঙ্গে বলে রাখা ভালো, যার নাম কি না বললেই নয়, তসলিমা নাসরিন। তিনি লজ্জা উপন্যাসে বহু আগে লিখেছিলেন যে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা হয় না, হয় ধর্মীয় সন্ত্রাস। পুরোটাই একতরফা, কোনো একটা ছুতো পেলেই হলো, চলে হিন্দুদের ওপর নিষ্ঠুর নির্যাতন। কথাটা আজও কত প্রাসঙ্গিক, ভাবলে অবাক লাগে। সেই তসলিমা নাসরিনকে তো পশ্চিমবঙ্গ থেকে এই যে বামফ্রন্ট সরকার, সেই বামফ্রন্ট সরকার বের করে দিয়েছিল। এবং এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি বলছি ব্যাপারটা 1999 সালে তসলিমা নাসরিন আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে 1999 সালে মৃত্যুসজ্জায় থাকা মাকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর ইসলামপন্থীদের খুশি করার জন্য হাসিনা আমাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন, এবং আজ সেই ইসলামপন্থীরাই হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করবে। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি আবার বলছি, ওদের দেশে প্রত্যেকটা কোনো কমিউনিস্ট কান্ট্রি এবং কোনো ইসলাম কান্ট্রি, সেখানে মানে স্বাধীন মতামতের কোনো জায়গা নেই। অথচ ওরা অন্য দেশে এসে, অন্য ইউরোপিয়ান কান্ট্রি বা আমাদের মতো সভ্য কান্ট্রিতে তারা এসে দাবি করে যে তাদের মতামত
মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তসলিমা নাসরিনকে তাড়িয়েছিল শুধুমাত্র বামফ্রন্ট সরকার না, খুব ক্যাটাগরিক্যালি তাকে তাড়িয়েছিল ইদ্রিস আলী নামী একটি লোক, যে এখন তৃণমূল কংগ্রেসে আছে এবং সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিল। সে কলকাতায় এখানে একটি দাঙ্গা বাঁধিয়ে তসলিমা নাসরিনকে কলকাতা থেকে তাড়ায়। ঘটনা হলো, ক্ষমতায় ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, একটা মেরুদণ্ডহীন একটা লোক, এবং মানে শুধু মেরুদণ্ডহীন না, তার সঙ্গে ও একটা মানে মেরুদণ্ডহীনের সঙ্গে ও একটা মানে চূড়ান্ত রকম মুসলিম তোষণকারী। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে হিন্দুদের সর্বনাশ করে দিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে ওবিসিদের জন্য 17% কোটা করে দিয়েছে, সেটা পুরো মুসলমানদের দিয়ে দিয়েছে, হিন্দুদের দেয়নি। তার প্রমাণ মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন যে 99% ওবিসি কোটা নাকি তারা মুসলমানদের দিয়েছে। ফলে আমি বলছি, শুধুমাত্র বামফ্রন্ট এবং তৃণমূল দুজনে মিলে এরা দুজনেই হিন্দু বিরোধী, এবং এরা একসময় তসলিমা নাসরিনকে তাড়িয়েছেন। এবং আজকে এটা যোগ্য ছিল, মানে আমি বলছি না ওদের খালেদা জিয়া এবং জামাতটা তারা সরাসরি হিন্দু বিরোধী। শেখ হাসিনা এবং তার বাবা এরা উপরে একটা আবরণ রাখতো, একটা বাইরে একটা মানে আবরণ রাখতো, কিন্তু এরাও একই রকম নিষ্ঠুর এবং একই রকম এরা হিন্দু বিরোধী। মানে এরা, আমি বলছি যা হয়েছে এতে কোনো অবাক হওয়ার কিছু নেই। এটা 5 বছর আগে, আজকে বা 5 বছর পরে কোনো না কোনো সময় এই ধরনের কাজ হতো। আর ভারতবর্ষে যেহেতু সভ্য দেশ, সেখানে কোনোদিন হবে না। ইন্দিরা গান্ধীকেও কেউ খারাপভাবে ব্যবহার করেননি, আগামী দিনেও কারোর প্রতি কোনো খারাপভাবে কেউ ব্যবহার করবে না। ডেমোক্রেটিক্যালি আসবে যাবে দল। একটা সভ্য আর অসভ্য দেশের তো এখানেই পার্থক্য। শুধু এই যে এত টার্ময়েল, ভারতবর্ষের অবস্থানটা কি? ভারতবর্ষ যেখানে আছে সেখানেই আছে, ভারতবর্ষের কোনো অসুবিধা নেই। আগামী দিনে আমি বললাম না, এর আগে 4-5টা দেশকে আমরা ঠান্ডা করেছি, আগামী দিনে যারা আসছে তাদেরও ঠান্ডা করবো। ঠিক যেভাবে আমরা ট্যাকেল করেছি নেপালকে, ঠিক যেভাবে আমরা শ্রীলঙ্কাকে ট্যাকেল করেছি, যেভাবে মালদ্বীপকে করেছি, যেভাবে পাকিস্তানকে আমরা ট্যাকেল করে আসছি এত বছর, ঠিক সেভাবে আমরা এই দেশকে, লোকে তো বলেছিল যে আফগানিস্তানে নাকি বড় কিছু হয়ে যাবে, তো আমরা সেরকম করেছি। সেরকম শ্রীলঙ্কাতেও কোনো অসুবিধা নেই, শ্রীলঙ্কাতেও আমরা ট্যাকেল করবো, ঠিক সেভাবে এই বাংলাদেশকেও আমরা সেভাবে ট্যাকেল করবো। ডোন্ট ওয়ারি।